প্রণয়ের অমল কাব্য, লেখক সোহাগ, গল্পের 15তম অংশ। আমার ভালোবাসা তোমার কাছে নাটক লাগে বেয়াদব মেয়ে। ফারহা ফুপিয়ে ওঠে, শুদ্ধ ফস করে শ্বাস ফেলল, আবার রেগে যাচ্ছে। ফারহা নিজেকে সামলে 2 হাতে চোখ মুছে বলে, শুদ্ধ ভাই, হাতটা ব্যান্ডেজ করো প্লিজ। মিশকা আপু বললে তো ঠিকই শুনে নিতে। শুদ্ধ বসা থেকে দাঁড়িয়ে যায়, রাগের চোটে পোড়া ডান হাতটা টেবিলের উপর শব্দ করে একটা পাঞ্চ মারে। চিৎকার করে বলে, মিশকা মিশকা, আরে ওর বয়ফ্রেন্ড জুটেছিল, এজন্য হেল্প করতে গিয়েছিলাম। ফারহা নাক টেনে বলে, হ্যাঁ সেই বয়ফ্রেন্ড তো তুমিই। শুধু রাগে ফারহার গালে থাপ্পড় মেরে দেয়, চিৎকার করে বলে, তুই ভালোবাসার যোগ্যই না, বালের পাত্রে ভালোবাসা ঢালছি এতদিন ধরে। ফারহা ঝাপসা চোখে শুদ্ধর দিকে তাকায়, চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পিছু ফিরে জিতে দিলে শুদ্ধ ফারহার হাত টেনে দাঁতে দাঁত চেপে বলে, এই বালের পাত্রে আরও ভালোবাসা ঢালবো। ভুলেও ভেবো না ক্লান্ত হয়ে বিরহের গান গিয়ে বলবো, পাখি যাও চলে যাও। ওসব আমার দ্বারা হবে না, এত উদার না আমি। বিরহের গান গাইতে ইচ্ছে করলে গান গেয়ে এরপর তোমায় নিয়ে বাসর ঘরে ঢুকবো, বুঝলে? তুমি আমার বউ হবে, আমারই, ইটস ফাইনাল। কথাগুলো বলে ফারহার হাত ছেড়ে দেয়। ফারহা ঝাপসা চোখে শুদ্ধর দিকে আরেকবার তাকায়। শুদ্ধ গম্ভীর গলায় বলে, ঘরে যাও। ফারহা অপেক্ষা করে না, দৌড়ে তার ঘরে চলে যায়। ফায়াজ ঘর থেকে বেরিয়ে আসে, পাশেই ইরফান। ফারহাকে থাপ্পড় মারা দেখেছে তারা। ইরফান দ্রুত পায়ে এসে শুদ্ধর কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, ফায়েজের বোনকে এভাবে মারছিস কেন? শুদ্ধ ইরফানকে ধাক্কা দেয়, মেজাজ বিগড়ে গিয়েছে। ইরফান রাগ বিরক্তি ঢেলে বলে, মেয়েদের সাথে ঢলাঢলি করে এসে ওর বোনকে মারছিস কেন? আগে মনে ছিল না? শুধু অবাক হয়ে বলে, আরে তুইও আমাকে বিলিভ করছিস না? আমি বড় বোন ভেবে বেশি ফ্রি ছিলাম মিশকা আপুর সাথে। ইরফান গম্ভীর গলায় বলে, ডিসগাস্টিংয়ের ভালোবাসা তোদের, খেয়ে দেয়ে কাজ না থাকলে যা হয়। কথাটা বলে বিরক্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এসব আজগবি লাগলো তার কাছে। ফাও কষ্ট পায়। শুদ্ধ রেগে বলে, এই ইরফানের বাচ্চার আমার চেয়েও করুণ অবস্থা হবে দেখিস। ফায়েজ রেগে বলে, আমার বোনকে মারলি কেন? শুদ্ধ বিরক্ত হয়ে বলে, আমার হবু বউ, যা ইচ্ছে করব, যা, ভাল লাগছে না। ও যা জ্বালিয়েছে আমায়, আরও 10টা থাপ্পড় দিলেও কম হবে, তাই দরদ দেখাতে আসিস না। বলেছি না ওকে সিধে করব আমি। তোর বোনের প্রবলেম বুঝি না, ও সেই মিশিয়াকে নিয়ে পড়ে আছে। মেয়ে যাতে যে এত প্যাচ, যদি জানতাম তাহলে অনুভূতি জন্মানোর আগে জঙ্গলে গিয়ে বাস করতাম। তোর বোনের জন্য জীবনটা তেজপাতা হয়ে যাচ্ছে। তেরামিও করবে, রেগে মারবো আমি, দাগ পড়বে ওর গালে, বুক পুড়বে আমার। ভাইয়া, শুদ্ধ ভাইয়ের হাত ব্যান্ডেজ করে দিয়েছ? ফায়েজ তার ঘর থেকে বেরিয়ে ফারাহের ঘরে এসেছিল। মেয়েটা তাকে দেখে কেমন উতলা হয়ে কথাটা বলল। ফাইজ মৃদু হেসে বলে, ও হাতের সেবা করতে যেতে নিষেধ করেছে। ফারহা রেগে বলে, তুমি কেমন বন্ধু, নিষেধ করেছে আর বাবু হয়ে বসে আছো? ফায়াজ ফারহার দিকে বিছানায় শুয়ে চোখ বুজে বলে, ঘুম পেয়েছে, ডিস্টার্ব করিস না। ফারহা এগিয়ে এসে বলে, ইনায়ের সাথে রাশেদের সেটিং করিয়ে দিচ্ছি, দাঁড়াও। এমনিতেও ইনায়া তোমাকে পছন্দ করে না। ফায়াজ তড়াক করে চোখ মেলে তাকায় বোনের দিকে। কী রে ভাই, এরা সবাই তার বউটাকে নিয়ে কেন পড়ে? বউ না হতেই কেউ না কেউ সুতো টেনে ধরছে। ফারহা কথাটা বলে ধূপধাপ পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। পেছন থেকে ফায়াজ রেগে বলে, এমন কিছু করলে তোর বিয়ে কনফার্ম পাশের বাসার ভুড়িওয়ালা নয়ন দাদার সাথে দিব। বেয়াদব বোন, আপন বড় ভাইকে বয়ফ্রেন্ডের চিকিৎসা করতে বলে, না করলে তার বউ নিয়ে টানাটানি করে। আসলে মানুষের মাঝ থেকে লাজ লজ্জা উঠে যাচ্ছে দিন দিন। ফারহা চলে গেল, চোখ বুজে হাসল ফাইয়েজ। শুদ্ধ আর ফারাহের ঝামেলা মেটানোর একটা স্কোপ করতেই শুদ্ধর হাত ব্যান্ডেজ করেনি সে। কিন্তু তার বোন যে জেদি, সত্যি সত্যি তার বইয়ের পেছনে লাগবে না তো? লাগলে সে শুদ্ধকে অন্য মেয়ের সাথে বিয়ে দিয়ে দিবে। বোনটা বেয়াদব হয়ে যাচ্ছে দিন দিন। ফারহা ফার্স্ট এড বক্স নিয়ে ভাইয়ের ঘরে উকি দেয়। শুদ্ধ ডান হাত মেলে বা হাত কপালের উপর রেখে চোখ বুজে আছে, মনে হচ্ছে ঘুমিয়েছে। ফারহা পা টিপে টিপে ঘরের ভেতরে প্রবেশ করে।
বেডের পাশে দাঁড়িয়ে শুদ্ধর মুখপানে তাকিয়ে থাকে কিছুক্ষণ। সময় নষ্ট না করে মেঝেতে হাঁটু মুড়ে বসলো। এরপর প্রয়োজনীয় সব ফার্স্ট এড বক্স থেকে বের করে শুদ্ধর হাতের দিকে তাকায়। মনে হচ্ছে ফুসকা পড়ে গিয়েছে। ফারহার চোখের কোণ ভিজল আবার। কাপা হাতে শুদ্ধর হাত ধরলে শুদ্ধ দ্রুত চোখ খুলে তাকায়। ডান পাশে মাথা রাখায় সেদিকে বসা অবস্থায় ফারহাকে চোখে পড়ল। ফারহা তাকায় না শুদ্ধর দিকে, শুদ্ধ তার হাত সরিয়ে নেয়। ফারহা এবার অসহায় চোখে শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধ গম্ভীর মুখে ফারহার দিকে চেয়ে থাকে কিছুক্ষণ। এরপর চোখ সরিয়ে নিয়ে বলে, তোমার ঘরে যাও। ফারহা নাক টেনে করুণ স্বরে ডাকে, শুদ্ধ ভাই। শুদ্ধ চোখ বুজে নেয়। এই মেয়ে এমনভাবে ডাকে যেন বলবে, চলো এখনই বিয়ে করে নিই। কিন্তু এই তেরা আসে আলগা দরদ দেখাতে, আর আসে তাকে দুর্বল করে দিতে। ফারাহের আবারও একই সুরে কণ্ঠ ভেসে আসে, শুদ্ধ ভাই। শুদ্ধ চোখ বুঝতেই শান্ত গলায় বলে, হাতটা দাও প্লিজ, ব্যান্ডেজ করেই চলে যাব। শুদ্ধ শক্ত গলায় বলে, সারাদিন বসে কাঁদলেও সেই সুযোগ পাবে না, তাই চুপচাপ বের হও। ফারহা মাথা নিচু করে রইল। ঠোঁট ভেঙে আসছে। মিশকাকে নিয়ে কি প্রবলেম তোমার? ফারহা মাথা নিচু করেই বলে, এখন তো আর আপু ডাকতে হয় না, বড় তবুও নাম ধরে ডাকছো। শুদ্ধ দাঁত কিরমির করলো, ধমকে বলল, যে কোনো সময় আরেকটা থাপ্পড় পড়ার আগে এখান থেকে যাও। কথাটা বলে চোখ বুজে নেয়। ফারহা চুপচাপ বসে রইল। হ্যাঁ না কিছুই বলল না, বসা থেকে উঠলও না। বিয়ের প্রিপারেশন নাও। ফারহা নাক টেনে বলে, আমি তোমাকে বিয়ে করব না। শুদ্ধ চোখ বুজে রেখে ঠোঁটের কোণে খুব সামান্য হাসি রেখে বলে, তোমার মতামত চাইনি, প্রিপারেশন নিয়ে থাকতে বলেছি। ফারহা বা হাতে চোখ মুছে নেয়। শুদ্ধ হঠাৎ অত্যন্ত রেগে ধমকে বলে, ফারহা, আমি এখান থেকে তোমাকে যেতে বলেছি, আউট। ফারহা ভয়ে কেঁপে ওঠে, কিন্তু সে যাবে না। জেদ ধরে বসে রইল। শুদ্ধ নিজেই শোয়া থেকে উঠে বাইরে যেতে যেতে বলে, ওকে ফাইন, আমিই যাচ্ছি। ফারহা বসা থেকে দাঁড়িয়ে আবিয়ে গিয়ে গলায় ডাকে, শুদ্ধ ভাই। শুদ্ধর পা থেমে যায়। এই মেয়েকে ঠিক কী করা উচিত? এভাবে ডাকবে? এখনই হাত ব্যান্ডেজ হয়ে গেলে আপনি তো উঠে আসবে, সাথে স্যার স্যার বলে মুখে ফেনা তুলবে। শুদ্ধ খুব ভালো করেই জানে। সে তাকালো না পিছনে, হনহন করে বেরিয়ে যায়। ফারাহের চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ বাইরে বেরিয়ে ফায়েজকে দেখল। ফায়েজ এগিয়ে এসে বলে, আমার বোনকে ফিরিয়ে দিলি কেন? শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকালো। রেগে নাটকীয় ভঙ্গিতে বলল, তোমার ননির পুতুল বোনের জন্য কোথায় জ্বলছে দেখি। ফায়েজ বিরক্ত হলো। শুদ্ধর হাত টেনে বলে, ভাবলাম ভালোবেসে আমার বোন ব্যান্ডেজ করে দিলে তুই মিটি মিটি হাসবি, হলো তো উল্টো। বুঝেছি, শালার হাতের সেবা চাইছিস, আয়। শুদ্ধ বিরক্ত হয়ে বাড়ি থেকে যেতে যেতে বলে, চিকিৎসা করালে তোর বোন আপনি আর স্যার ডেকে মুখে ফেনা তুলবে, মেজাজ খারাপ হয়। হাত পোড়ানোর জন্যও কতদিন পর ওর তুমি আর শুদ্ধ ভাই ডাক শুনলাম। থাক, আসছি। ফায়েজ এগিয়ে এসে বলে, ইরফান চলে গিয়েছে, ডাইভ করতে পারবি না। পারবো। কথাটা বলে পিছনে দাঁড়িয়ে থাকা কান্নামাখা ফারাহের দিকে একবার তাকায়। এরপর দ্রুত সেখান থেকে চলে যায়। মায়রাকে তোমার ফুপির বাসায় রেখে আসতে হবে। ইরফান, তার বাবা, তার মা, তার ইনিয়া টেবিলে বসে রাতের খাবার খাচ্ছিল। তারেক নেওয়াজের কথা ইরফান কিছু বলল না, মাথা নিচু করে খাওয়ায় মনোযোগ দিল। রোমা নেওয়াজ রিতাকে ডেকে বলে, মায়রাকে ডেকে নিয়ে আয়, এসে তুইও খেতে বসে পড়। রিতা মাথা নেড়ে মায়রার ঘরে যায়। কিছুক্ষণের মাঝে মায়রা ঘর থেকে বেরিয়ে আসে। রিতা রোমা নেওয়াজের পাশের চেয়ারে বসে পড়লে মায়রা দাঁড়িয়ে থাকে। ইরফানের পাশের চেয়ারটাই একমাত্র ফাঁকা। ইরফানের দিকে আর চোখে তাকায়। রুমা নেওয়াজ মায়রার দিকে তাকিয়ে বলে, কি হলো, বসছো না কেন? শাশুড়ির কথায় মায়রা ধীর পায়ে এসে ইরফানের পাশের চেয়ারে বসে পড়ে। কাপা হাতে প্লেটে ভাত বেড়ে নেয়। ইরফান মাথা নিচু করেই আর চোখে মায়রার হাতের দিকে তাকায়। বিরক্ত হয়। এই মেয়ের হাত কাঁপছে তার উপস্থিতিতে, এটা তার ধারণার বাইরে নয়। মায়রা ধীরে ধীরে খাওয়া শুরু করে। ইরফানের খাওয়া শেষ। উঠতে নিলে তারেক নেয়াজ আবারও বলে, আমি তোমাকে কিছু বলেছি ইরফান? ইরফান তার বাবার দিকে তাকিয়ে বলে, তুমি নিয়ে যাও। তারেক নিয়াজ ভুরু কুচকে বললেন, আমার কাজ আছে, তোমাকেই যেতে হবে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে বলে, কবে যেতে হবে? তারেক নিয়াজ মায়রার দিকে তাকিয়ে বলে, কতদিন আগে যেতে চাও আম্মু?
মায়েরা খাবার মুখে নিয়ে অবাক হয়ে বলে, কোথায়? তারেক নিয়াজ হেসে ফেলে, তোমার এক্সামের আর 3 দিন আছে, এসএসসি দেবে না? মায়েরা বুঝলো তার গ্রামের যাওয়ার কথা বলছে, মাথা নেড়ে বলল, কালকেই যাই। তারেক নিয়াজ ইরফানের দিকে তাকিয়ে বলে, তোমার ফুপুর বাড়ি রেখে আসবে মায়রাকে, ওর বাবার বাড়ি নয়, বুঝেছ? ইরফান ভুরু কুচকে তাকালো, বাবার বাড়ি থাকতে তার ফুপুর বাড়ি কেন? ব্যাপারটা তার কাছে অদ্ভুত লাগলো। সাথে রুমা নেওয়াজ, ইনায়া দুজনেই অবাক হলো। তবে তারেক নেওয়াজ কিছু বলল না, তারাও কেউ কিছু জিজ্ঞেস করলো না। মায়েরা বুঝলো তাকে ইরফান রাখতে যাবে। শ্বশুরের দিকে তাকিয়ে বলল, বাবা আপনি রেখে আসতে পারবেন না? তারেক নেয়াজ হেসে বলল, আমার কাজ আছে আম্মু। মায়েরা মন খারাপ করে খাবার খাওয়ায় মন দিল। বাম পাশে ইরফানকে এখনো বসে থাকতে দেখে ঘাড় বাঁকিয়ে দেখলো ইরফান তার দিকে চেয়ে আছে। মায়েরা ধীরে ধীরে চোখ সরিয়ে তার প্লেটে থাকা ভাতের দিকে আনে। এই লোক এমন করে তাকিয়ে থাকে কেন মায়েরা বোঝে না। কি অদ্ভুত! লাস্ট বেশ কয়েকদিন হলো শুধু গম্ভীর চোখে রোবটের ন্যায় তার দিকে তাকিয়ে থাকে। এখনও তাকিয়ে আছে। মায়েরার অস্বস্তি হয়। দ্রুত খাওয়ার চেষ্টা করে, উদ্দেশ্য খেয়েই দৌড় দিবে এখান থেকে। এই লোক তো যায় না। ইরফান মায়রাকে নাকে মুখে খেতে দেখে রেগে যায়। কিছু বলার আগেই মায়রার কাশি উঠে যায়। ইরফান মায়রার সামনে এক গ্লাস পানি রাখে। মায়রা দ্রুত তার সামনে থেকে পানি নিয়ে খায়। নাকে মুখে ভাত উঠে গিয়েছিল। ইরফানের ইচ্ছা করলো মায়রার কানের গোড়ায় কষিয়ে একটা থাপ্পড় দিতে। জোরে ধমক দিয়ে দাঁতের দাঁত চেপে বলে, থাপ্পড় খাওয়ার জন্য মুখিয়ে থাকো? এই মেয়ে, তুমি বাচ্চা? মায়রা কেঁপে ওঠে, চোখ জোড়ায় পানি টলমল করছে। না, ধমক খেয়ে নয়, খাবার নাকে মুখে উঠেছে বলে। ইরফান আর মায়রার দিকে সবাই চেয়ে আছে। মায়রা সবার দিকে অসহায় চোখে তাকালো। সবাই মায়রার দিকে, আর ইরফান মায়রার দিকে। মায়রা আর চোখে ইরফানের দিকে তাকায়। এই লোকটা তাকে দিনরাত অত্যাচার করে মারে। উফ, আগেই ভালো ছিল, দুটো থাপ্পড় মেরে হাওয়া হয়ে যেত। আর এখন পাশে বসে উল্টে পাল্টে ভাজে। মায়রা ধীরে ধীরে ইরফানের দিকে তাকায়, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আপনি যান। হোয়াই? মায়রা তার সামনে বসা ইনায়ের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো মুখ করে বলে, আপু তোমার এই অসভ্য। তার শাশুড়ির দিকে তাকিয়ে থেমে যায়। তার ছেলেকে কিছু বললে আবার তাকে ধমক খেতে হবে। অতঃপর মেকি হেসে বলল, আপু তোমার খাওয়া শেষ হয়েছে? ইনায়া তার ভাইয়ের দিকে তাকায়। ইরফান চোখ মুখ শক্ত করে মায়রার দিকে চেয়ে আছে। খাওয়ার মাঝে বারবার কথা বলছে তার ভাই মায়রাকে এখনও যে থাপ্পড় মারেনি এই ঢের। ইশারায় দেখালো, চুপচাপ খাও। মায়রা বিরক্ত হয়ে বলে, তোমার ভাইকে আমি ভয় পাই না, বুঝলে? সব সময় আমায় ভেজে খাওয়ার ধান্দায় থাকে। তোমার ভাইয়াকে। ইরফান গম গমে গলায় ধমক দেয়, শ্যাট আপ। কানের কাছে এমন রাম ধমক খেয়ে মায়রার চোখ বুজে কেঁপে ওঠে। তারেক নেওয়াজ গম্ভীর মুখে চেয়ে আছে। রুমা নেওয়াজ এর চোখে বিরক্তি। ইরফান দ্রুত উঠে গটগট পায়ে চলে যায়। এরপর রুমা নেওয়াজ সহ তারেক নেওয়াজ ঘরে চলে যায়। তারেক নেওয়াজের মুখে হাসি ছিল। ঘরে গেলে তার স্ত্রী বিরক্ত হয়ে বলে, তোমার আবার কি হলো? ছেলে, ছেলের বউ, এখন তুমিও সব জুটেছ পাগলের দল। তারেক নেওয়াজ কিছু বলল না। একটু পর আফসোসের সুরে বলে, আমার ছেলেটা আমার মতো হতে পারলো না। আমি তোমাকে এখনো ভালোবাসি বলি, ভেবে দেখো। রুমা নেওয়াজ কটমট চোখে স্বামীর পানে তা চাইলেন। তোমার ছেলের বউ যেমন বাচাল, তোমার ছেলে প্রয়োজনেও কথা বলে না। বিয়ের আগে দেখনি এই মেয়ে এত কথা বলে? দুই মেরুর দুইজন জুড়ে দিয়েছ। ইরফান এমনই ওর পাশে যাহারা বসে এভাবে খাবার খেলে, গলায় বাঁধলে বা এমন বাচাল হলে ধমক খেয়ে বসে থাকতো। বেশি ভাবা বাদ দাও, নয়তো দেখবে তোমার ছেলে মেয়েটাকে হঠাৎই ওর বাপের বাড়ি রেখে এসেছে একেবারে। তখন তুমি শ্বশুর হয়ে ছ্যাঁকা খেয়ে বসে থাকবে। তারেক নেওয়াজের মুখ চুপসে যায়। ইরফানের মা মিথ্যা কিছু বলেনি। কপালে চিন্তার ভাঁজ পড়ে। যদি নেগেটিভ কিছু হয় তাহলে সে নিজেই হয়তো নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। ছেলেটার এমন খাপছাড়া স্বভাব এতদিন মানলেও আজ কেন যেন তিক্ত লাগলো। মায়েরার সাথে খারাপ কিছু হলে এর মাত্রা বাড়বে বই কমবে না। মায়েরা রেডি হয়ে দাঁড়িয়ে আছে। ইরফানের খবর নেই তো। কোথাও বেরোতে নিলে মেয়েদের নাকি লেট হয়, আর এখানে ইরফানের লেট হচ্ছে। মায়েরা হাতের ব্যাগ নিয়ে ঢং করে করে এপাশ ওপাশ করে হাঁটছে। আপাতত কেউ নেই ডাইনিংয়ে। চুপ থাকার মেয়ে তো সে নয়। ইরফান উপর থেকে নেমে এসে মায়েরাকে এভাবে একা একা
ঘুরতে দেখে বিরক্ত হয়। মায়রার পিঠ হঠাৎই ইরফানের সাথে ধাক্কা খায়। মায়রা দ্রুত পিছন ফিরে ইরফানকে দেখে চোখ নামিয়ে নেয়। ইরফান গম্ভীর গলায় বলে, স্টুপিড বাদর। মায়রা চোখ তুলে তাকিয়ে বলে, আর আপনি? লেট লতিফ। ইরফান বিরক্ত হয়ে এগিয়ে যায়, পিছু পিছু মায়রা যায়। সবাই থেকে বিদায় নেওয়া শেষ। ইরফানের পাশের সিটে বসে মায়রা। মেয়েটার মন খারাপ ভীষণ মায়ের জন্য। তার বাড়ি যাবে না সে। বাবা থাকলে নিশ্চয়ই জোর করে নিজের মেয়েকে তার বাড়ি নিয়ে যেত। বিষণ্ণ মনে মেয়েটা রাস্তার দিকে চেয়ে থাকে। দু হাত গাড়ির জানালায় ঠেকিয়ে রয়েছে, অনেকটাই বাইরে বেরিয়ে আছে। ইরফান মায়রাকে এমন চুপচাপ দেখে ড্রাইভ করার মাঝে একটু পর পর তাকায়। খেয়াল করলো মায়রার দু হাতের বেশ অনেকটা বাইরে বেরিয়ে আছে। রেগে যায় সে। ডান হাত স্টিয়ারিংয়ে রেখে বাঁ হাতে মায়রার বাহু ধরে জোরে টান দেয়। এত জোরে টান খেয়ে মায়রা পড়তে পড়তে বেঁচে যায়। ইরফান আবারও সম্পূর্ণ মনোযোগ ড্রাইভিংয়ে দেয়। মায়রা রেগে বলে, আপনার কি প্রবলেম? ডান হাতের বাহু ডলতে ডলতে বলে, হাত দুটো মনে হয় সরকারি পেয়েছেন। উফ। ইরফান রেগে বলে, শাট আপ স্টুপিড বাদর। মায়রা বিরক্ত হয়ে আবারও জানালার দিকে তাকালে দেখল কাজ তুলে দেওয়া। মায়রার মন খারাপ হয়ে যায়। কি সুন্দর হাওয়া খাচ্ছিল, এই লোকটা ভেস্তে দিচ্ছে। ঘাড় বাঁকিয়ে মিনমিন করে বলে, কাজটা একটু নামিয়ে দিন না। ইরফানের গম্ভীর স্বর, নো। মায়রা মুখ ভেঙচি কাটে। কিছু দূর গেলে রাস্তার পাশে ফুসকা দেখে দ্রুত ইরফানের দিক তাকায়। বলার আগেই মুখ চুপসে যায়। এই লোক তাকে কিছুই করতে দেয় না। এমন পাষাণ লোক এই দুনিয়ায় আর দুটো আছে নাকি তার সন্দেহ। তবুও ক্ষীণ আশা নিয়ে বলে, ইনায়া আপুর ভাইয়া। মায়রার সম্বোধনে ইরফান অদ্ভুত চোখে তাকায় মায়রার দিকে একবার। মায়রা আমতা আমতা করে বলে, আপনি আমাকে বউ মানেন না, আমিও আপনাকে স্বামী মানি না, তাই এটা বলছি। পছন্দ হয়নি? ইরফান রেগে বলে, স্টুপিড, শ্যাট আপ, নয়তো থাপড়ে গাল লাল করব। মায়রা গালে হাত দিয়ে মিনমিন করে বলল, একটু ফুচকা খাওয়াবেন প্লিজ? আমি আপনাকে করলা ভাজি করে খাওয়াবো, প্রমিস। ইরফান ব্রেক কষে। মায়রার দিকে চেয়ে ধমকে বলে, হোয়াট? মায়রা ধমক খেয়ে ঝাঁকি দিয়ে ওঠে, জিভে কামড় দেয়। করলা তো তার পছন্দ, এই লোকের তো অপছন্দ। ভুলভাল বলে ফেলেছে। মায়রা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আমি ফুচকা খেতে চাই প্লিজ। আপনাকে পছন্দের খাবারই খাওয়াবো, আপনার কাপড় কেচে দিব আপনি চাইলে, তাও ফুচকা খাওয়ান। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে, গাড়ি থেকে বেরিয়ে যায়। মায়রা ভাবে হয়তো ফুচকা আনতে গিয়েছে। মুখে হাসি ফুটে ওঠে, বিড়বিড় করে, যতটা খারাপ ভাবি ততটা না। 2 মিনিটের মাথায় ইরফান গাড়ির দরজা খুলে ছিটে বসে। মায়রা ইরফানের হাতের দিকে তাকালে দেখল ফুসকা নেই, কিন্তু ছোট্ট কিছু একটা। ইরফান গম্ভীর মুখে কস্টেপের উপর থেকে কাগজ ছিললে মায়রা চোখ বড় বড় করে তাকায়। ইরফান তার দিকে তাকালে মায়রা তার ঠোঁট চেপে ধরে, দরজার সাথে চেপে যায়। ইরফান মায়রার দিকে এগোলে মায়রা বাঁ হাতে তার ঠোঁট চেপে ডান হাত দিয়ে ইরফানের বুকে হাত দিয়ে ঠেলে সরাতে চায়। চুনোপুটি শরীরের মায়রা এমন বলিষ্ঠ শরীরের ইরফানের সাথে পারে না। ইরফান মায়রার 2 হাত একসঙ্গে তার বাঁ হাতের মুঠোয় চেপে ধরে। নির্বিকার চিত্রে ডান হাতের সাহায্যে মায়রার মুখে কস্টেপ লাগাতে নিলে মায়রা চিৎকার দিয়ে বলে, না না প্লিজ, আর কথা বলবো না, প্রমিস প্রমিস। বলতে বলতে ইরফানের গলার কাছে তার মুখ নিয়ে ঠেকায়, যেন ইরফান তার মুখে কস্টেপ লাগাতে না পারে। সেইভাবেই বিড়বিড় করে, আর কথা বলবো না, সরি সরি, ছেড়ে দিন। ইরফান চোখ বুজে শ্বাস টানে, দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড। এরপর ঢোক গিলে মায়রার 2 হাত ছেড়ে মেয়েটাকে তার থেকে ধাক্কা দিয়ে সরে এসে তার সিটে মাথা এলিয়ে চোখ বুজে দীর্ঘশ্বাস টানে। ডান হাতে শার্টের বোতাম খুলে আলগা করে দেয়। বাম হাতে স্টিয়ারিং শক্ত হাতে চেপে ধরে। মায়রাকে ধাক্কা দেওয়ায় মেয়েটার মাথা গাড়ির কাচের সাথে ধাক্কা লাগে। মায়রা বাঁ হাতে মাথা ডলে, ভীত চোখে ইরফানের দিকে তাকায়। কিছুক্ষণ পর ইরফান চোখ খুলে মায়রার দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, জাস্ট আর একটা কথা বললে এই কস্টেপ পুরোটা মুখে লাগাবো, স্টুপিড। এরপর এসি ছেড়ে গাড়ি স্টার্ট দেয়। মায়রা সিটে মাথা এলিয়ে দিয়ে চোখ বুজে নেয়। মনে মনে বিড়বিড় করে, একটু ফুচকা খেতে চাওয়া কি করলো, কি পাষাণ, উফ, দরজাল একটা লোক। গাড়ির ঝাঁকুনিতে মায়রার ঘুমন্ত মুখ হেলে কাচের সাথে লাগে।
সময় যত যায় মেয়েটার মাথা তত ধাক্কা লাগে কাচের গায়ে। ইরফান একবার তাকায় মায়রার পানে, এরপর গাড়ির ব্রেক কষে মায়রার দিকে এগিয়ে গিয়ে মেয়েটার মাথা বাম দিকে সরিয়ে দেয়। মায়রার বন্ধ চোখের কোণে ছিটে ফোটা পানির কণা চোখ এড়ায় না ইরফানের, ভুরু কুঁচকে যায় তার। মায়রা একটু করে চোখ মেলে তাকালে তার মুখের সামনে ইরফানকে দেখে ভয় পেয়ে যায়। চোখ বড় বড় করে চিৎকার দিতে গেলে ইরফান ডান হাতে মায়রার মুখ চেপে ধমকে বলে, স্টুপিড, এটা রাস্তা, চিৎকার করছো কেন? মায়রা ঢোক গেলে পলক ঝাপটা দেয় বার কয়েক। ইরফান শান্ত গলায় জিজ্ঞেস করে, কাঁদছো কেন? মায়রা অবাক হয়ে তাকায়, বারবার চোখের পাতা ফেলে ইরফানের দিকে তাকায়। ইরফান রেগে বলে, স্পিক আপ। মায়রা ধমক খেয়ে কেঁপে ওঠে, দু হাত তুলে ইরফানের হাত তার মুখ থেকে সরানোর চেষ্টা করে। ইরফান নিজেই তার হাত সরিয়ে নেয়। মায়রা অস্বস্তির নিঃশ্বাস ফেলে। ইরফান গাড়ির গ্লাস নামিয়ে দেয়, আশেপাশে চোখ ঘুরিয়ে কিছু খোঁজায় ব্যস্ত হয় খানিক। কাঙ্ক্ষিত জিনিস হয়তো চোখে পড়ে। গাড়ি থেকে নেমে গটগট পায়ে সামনের দিকে যায়। মায়রা জানালার দিকে তাকালে দেখল বিকাল গড়িয়েছে, ধারায় সন্ধ্যা নামবে ভাব। কিছুক্ষণের মাঝেই তার পাশের দরজা খুলে যায়। মায়রা ভুরু কুচকে তাকানোর আগেই তার কোলের উপর ইয়া বড় ফুসকার প্যাকেট রাখে ইরফান। শুধু ইয়া বড় নয়, দোকানের হাফ বস্তার মতো যে প্যাকেট ভরে ফুচকা রাখে দোকানদার, সেই প্যাকেট তার কোলের উপর। মায়রা চোখ বড় বড় করে তাকায়। ভাবনার মাঝে ইরফান অপর পাশে এসে ড্রাইভিং সিটে বসে পড়ে। মায়রা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। ইরফান সিট বেল্ট লাগিয়ে মায়রার পানে তাকায়। মেয়েটাকে এমন অস্বাভাবিকভাবে তাকাতে দেখে ভুরু কুচকে বলে, হোয়াট? মায়রা কথা বলতে ভুলে গিয়েছে। কোনো রকমে নিজের মাঝে বিস্ময় দমিয়ে বলে, এতগুলো ফুচকা কেন এনেছেন? ইরফান ফোঁস করে শ্বাস ফেলে বলে, স্টপ ক্রাইং অ্যান্ড ফিনিশ ইট। বিস্ময়ে মায়রার মুখ খানিক হা হয়ে যায়। এই লোকটা কি কোনোভাবে ভেবেছে যে ফুচকার জন্য কেঁদেছে? সে ফুচকার জন্য কাঁদবে কেন? নিজ বাড়ির জন্য মন খারাপ হয়েছিল, তাই হয়তো অজান্তেই চোখের কোণে পানি জমেছিল। আর এই লোক দোকান তুলে এনেছে? মায়রা বিস্ময় কণ্ঠে বলে, আপনি কি পাগল? পাগল বলা ইরফান রেগে তাকায়। মায়রা ইরফানের দৃষ্টি দেখে আমতা আমতা করে বলে, এগুলো দিয়ে আসুন, এতগুলো কিভাবে খাবো? ইরফান গাড়ি স্টার্ট দেয়। মায়রা বিরক্ত হয়ে বলে, ফুচকার বাকি আইটেম কোথায়? ভেতরে সব আছে, ওই ভ্যানটা তুলে আনলেই পারতেন। ইরফান গম্ভীর গলায় বলল, গাড়িতে জায়গা হবে না। মায়রা দু হাতে এত বড় ফুচকার প্যাকেট ধরে তার সাথে মাথা ঠেকিয়ে ইরফানের দিকে তাকায়। আপাতত তার খাওয়ার স্বাদ মিটে গেছে। সে ভাবছে গ্রামে গিয়ে একটা কবিরাজ দেখানোর ব্যবস্থা করবে ইরফানকে। সত্যি সত্যিই যদি জিনে ধরে থাকে তবে সেটা ছাড়াতে হবে। ইরফানের ফুপি ঘরের দরজা খুলে সামনে ইরফান আর মায়রাকে দেখে হাসে। তার ভাই ফোন করে বলেছে ইরফান আর ওর বউ আসছে। মায়রা তাদের গ্রামের হওয়ায় ইরফানের ফুপির সাথে মায়রার বেশ ভালো সখ্যতা আছে। কিন্তু মায়রার হাতে এত বড় ফুচকার প্যাকেট দেখে অবাক হয়ে বলে, কী রে মায়রা, তুই ফুচকার দোকান তুলে এনেছিস কেন? মায়রা ভেতরে যেতে যেতে বলে, আমি আনিনি গো খালাম্মা, তোমার এই ভাতিজা এনেছে। শুদ্ধের মা ঘরের দরজা আটকে ইরফানের দিকে তাকিয়ে বলে, তুই এনেছিস? তুই তো এইসব খাস না, কি করবি এত সব? ইরফান কিছুটা বিব্রত বোধ করলো ফুপুর কথায়। মায়রা টেবিলের উপর বড় প্যাকেট রেখে এসে বলে, খালাম্মা, তোমার ভাতিজাকে একটা কবিরাজ দেখানোর ব্যবস্থা করো তো, জিনে ধরেছে হয়তো। ইরফান রেগে বলে, হোয়াট রাবিশ। মায়রা ইরফানের দিকে তাকায়, ইনোসেন্ট ফেস বানিয়ে মুখ একটুখানি করে রাখে। শুদ্ধের মা ইরফানের গালে হাত দিয়ে বলে, আজ থাকবি কিন্তু। ইরফান গলা ঝেড়ে বলে, আমার কাজ আছে ফুপি, যেতে হবে। শুদ্ধর মা রেগে বলে, কাল শুক্রবার, আজ থেকে যেতে হবে বুঝলি? পেছন থেকে মায়রা বলে, খালাম্মা, ওনার অনেক কাজ, তুমি বুঝতে পারছো না, নিঃশ্বাস নেওয়ার সময় নেই। ইরফানের দিকে তাকিয়ে বলে, আপনি চাইলে এখনই যেতে পারেন। শুদ্ধর মা চোখ ছোট ছোট করে তাকায় মায়রার দিকে। এগিয়ে এসে বলে, কয়দিনে স্বামীর এত খোঁজ খবর রাখতে শিখে গিয়েছিস? মায়রা থতমত খেয়ে তাকায়। ইরফান তীক্ষ্ণ চোখে মায়রার দিকে তাকিয়ে আছে। অতঃপর গম্ভীর গলায় বলে, আমি থাকছি ফুপি। ইরফানের কথা শুনে মায়রা কাদো কাদো মুখে ইরফানের দিকে তাকায়। লোকটা তাকে শুধু ধমকায়, গেলেই তো ভালো হতো, থাকতে চায় কেন? অতঃপর অসহায় কণ্ঠে বলে, আপনি থাকবেন কেন? ইরফান রেগে বলে, থাপ্পড় দিয়ে তোমার দাঁত ফেলতে, স্টুপিড। মায়রা কাদো কাদো মুখটা নামিয়ে এদিক ওদিক
চোখ ঘোরায়। ইরফান তার বরাত দিকে তো ঘরের দিকে যেতে যেতে গম্ভীর গলায় বলে, এক কাপ ব্ল্যাক কফি দিও ফুপুই। ইরফান ঘরে গেলে তার ফুপি মায়রার হেজাবের উপর দিয়ে কান টেনে ধরে। মেকি রেগে বলে, আমার ভাতিজার পিছে এইভাবে লাগিস নাকি সারাদিন? মায়রা দাঁত কেলিয়ে হাসে, কোমরে হাত দিয়ে মুখ ফুলিয়ে বলে, এমন মানুষকে জ্বালাতে অনেক মজা লাগে খালাম্মা জানো। যদিও তোমার ভাতিজা একটু বেশিই রাগী, কিন্তু আমি এইভাবেই চালিয়ে নিই। শুদ্ধের মা হেসে বলে, তা কয়টা থাপ্পড় খেলিয়ে এ পর্যন্ত আমার ভাতিজার পিছে লাগতে গিয়ে? মায়েরা থতমত খেয়ে যায়। থাপ্পড় তো ভালোই খেয়েছে। অসহায় মুখে শুদ্ধর মায়ের দিকে তাকালে তিনি হেসে বলেন, কথা কম বলবি ওর সামনে, বেশি কথা বলা পছন্দ করে না ও। আর আমি এখন আর তোর খালাম্মা হব না। তাহলে কি হবে? মায়েরার কপালে ভাঁজ পড়ে। ইরফানের ফুপু হলে তোর কি হব? ফুপিই তো। তাহলে এই নামে ডাকবি। মায়েরা মাথা নেড়ে সম্মতি জানায়। এখন হাত মুখ ধুয়ে নামাজ পড়ে নে। কোন ঘরে যাব? যার জন্য এই বাড়ি এসেছিস তার ঘরেই যাবি। আর কার ঘরে যাবি? মায়েরা ঢোক গিলে বলে, প্লিজ আমাকে একটা ঘর দাও। ঘর নেই, যাও ঘরে। একটু পর শুদ্ধ আসবে, তোদের পরপরই রওনা দিয়েছে ও। মায়েরা অসহায় মুখ করে বলে, তোমার ঘরে নামাজটা পড়তে দাও। আচ্ছা যা, নামাজ পড়ে নে আমার ঘরে। এই বলে তিনি রান্নার ঘরের দিকে যায়। মায়েরা চিন্তিত বদনে শুদ্ধর মায়ের ঘরে যায়। নামাজ শেষে ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে যায় মায়েরা। শুদ্ধর মা মায়েরার হাতে কফির কাপ দিয়ে বলে, এটা ইরফানকে দিয়ে আয়। মায়েরা কাপটা হাতে নেয়। যেতে গিয়ে কিছু একটা ভেবে পিছু এসে বলে, খালাম্মা করলা নেই তোমাদের? আবার খালাম্মা? ও সরি সরি ফুপি, করলা আছে। শুদ্ধর মা গরম তেলে মাছ ছেড়ে দিয়ে চুলার আঁচ কিছুটা কমিয়ে মায়রার দিকে ফিরে বলে, এখনও কাঁচা করলা খাওয়া ছাড়িসনি? আমার ভালো লাগে, দাও না। ও বাড়িতে পাইনি, খেতেও পারিনি। ভদ্রমহিলা চোখের ইশারায় দেখিয়ে দিলে মায়েরা সেখান থেকে দুটো করলা ডান হাতে তুলে নেয়। পাশে ছোট্ট একটা ব্লান্ডার চোখে পড়ে। কিছু একটা মাথায় আসে। দুটো ব্লেন্ডারের সাহায্যে একটা করলা ব্লেন্ড করে নেয়। শুদ্ধের মা তাকালেন না মায়রার দিকে। এই মেয়েকে গ্রামের মোটামুটি সবাই বেশ ভালোই চেনে। এর মধ্যে শুদ্ধর মায়ের সাথে ভাব বেশি ছিল, যা এখনও আছে। মায়েরা ব্লেন্ড করা করলা কিছুটা কফির মগে ঢেলে নেয়। বাকিটা সে নিজে এমনিই খেয়ে নেয়। এরপর একটা চামচের সাহায্যে কফিটা একটু ঘেটে নেয়। এখানে আর দাঁড়ায় না, দুটো পায়ে রান্নাঘর থেকে বেরিয়ে পা বাড়ায় ইরফানের ঘরের দিকে। ডান হাতে একটা কাঁচা করলা নিয়ে একটু পরপর কামড়ে খায়। ইরফানের ঘরের জানালার কাছে দাঁড়িয়ে ফোন স্কল করছে। মায়েরা ভিতরে উকি দিয়ে বলে, আপনার কফি। ইরফান পিছন ফিরে তাকায়। মায়েরাকে দেখে ভুরু কুচকে বলে, কাম। মায়েরা ধীর পায়ে এগিয়ে যায়, মনে মনে হাসছে। তার না হয় করলা ফেভারেট, কিন্তু ইরফানের ভীষণ অপছন্দের। ইনায়াপুর কাছ থেকে শুনেছে। মায়েরাকে মিটমিট করে হাসতে দেখে ইরফান গম্ভীর গলায় বলে, হোয়াট হ্যাপেন্ড? হাসছো কেন? মায়েরা থতমত খেয়ে তাকায়। দুই দিকে মাথা নাড়িয়ে বলে, এমনি। হাত বাড়িয়ে দিয়ে বলে, এই নিন আপনার কফি। ইরফান মায়রার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে কফির কাপ নিল। মায়রা মেকি হেসে ঘর থেকে বেরোনোর জন্য পা বাড়ায়। এখানে না থাকাটাই তার জন্য এখন ভালো। ইরফান কফির মগে চুমুক দিয়ে ছিটকে ফেলে দেয় চুমুক দিয়ে নেওয়া মুখের কফিটুকু। মায়েরা উল্টো ঘুরেই বুঝল কাহিনী খতম। দৌড়ে দু পা এগোলেও আর এগোতে পারে না। ইরফান মায়রার হাত টেনে ধরেছে। মায়রার অসহায় লাগলো। সে পালাতে পারে না কেন এই লোকটার থেকে? এখন কি করবে তাকে? ইরফান মায়রাকে টেনে তার সামনে দাঁড় করিয়ে দাঁতে দাঁত চেপে বলে, করলা মিশিয়েছ কেন? মায়রা অবাক হয়। সে খুব সামান্য করলা মিশিয়েছিল। এই লোক এক চুমুকে ধরে ফেলল? কি সাংঘাতিক নাক মুখ! ইরফান রেগে হাতের কাপ ছুঁড়ে ফেলল। মায়রা কেঁপে ওঠে। ইরফান মায়রার মুখ চেপে উপর দিকে তুলে রাগান্বিত চোখে তাকায়। দাঁতে দাঁত পিষে বলে, স্টুপিড গা। তখনই মায়রা খুক খুক করে কেসে ওঠে। তার মুখের ভেতর কাঁচা করলা ছিল, তা ছিটকে বেরিয়ে আসে। মুখটা একদম ইরফানের দিকে থাকায় মুখের ভেতর থাকা করলা ছিটকে বেরিয়ে ইরফানের দিকে যায়। সে সময় ইরফান গাল বলতে মুখটা হা করে। ঘটনাক্রমে মায়রার মুখ থেকে করলা ছিটকে সরাসরি ইরফানের মুখের ভেতর যায়। মায়রা ইরফান দুজনেই হতভম্ব। মায়রা চোখ বড় বড় হয়ে যায়। ইরফান হা করে মুখ বন্ধ করে নেয়। চোখ শক্ত চোখে
মায়রার দিকে চেয়ে থাকে। মায়রা বারবার ঢোক গিলছে। আজ সে খতম। ইরফান মায়রার মুখ থেকে হাত সরালো, তবে মায়রার হাত ছাড়ল না। এগিয়ে গিয়ে জানালা দিয়ে মুখ থেকে করলা ছুঁড়ে ফেলে। রাগে শরীর জ্বলছে। মায়রাকে টেনে জানালা বরাবর দেয়ালের সাথে চেপে ধরে। ডান হাতে মায়রার পেট শক্ত হাতে চেপে ধরে রাখে। বাম হাতে জানালার গ্রিল মুঠো করে ধরে। এরপর জ্বলন্ত চোখে মায়রার চোখে চেয়ে হিস হিসিয়ে বলে, আই সোয়ার স্টুপিড গার্ল, আই উইল জাস্ট কিল ইউ। মায়রা এবার সত্যিই ভয় পাচ্ছে। কান্নামাখা গলায় বলে, সরি, আমি ইচ্ছে করে কাশিনি, বিশ্বাস করুন। মায়রার মুখে এখনো কিছুটা করলার অংশ আছে, যার ফলে কথাগুলো জড়িয়ে যায়। ইরফান হাতের স্থান পরিবর্তন করলো। জানালা থেকে বা হাত নামিয়ে সে হাতে মায়রার পেট ধরে জানালার সাথে চেপে রাখে। ডান হাত উঠিয়ে মায়রার মুখের ভেতর থেকে এসব অখাদ্য জোর করে বের করে দেয়, যেন কোনো ছোট বাচ্চা অখাদ্য ভুল করে মুখে নিয়েছে, তাই জোর করে শক্ত হাতে বের করলো। মায়রা মুখে ব্যথা পেয়েছে। ডান হাত উঠিয়ে ইরফানের কাঁধে হাত দিয়ে ইরফানকে ঠেলে তার থেকে দূরে সরাতে চায়, তবে তার হাতে আত খাওয়া করলা ইরফানের চোখে পড়ে। অদ্ভুতভাবে মায়রার হাত ধরে রাখা আত খাওয়া করলার দিকে চেয়ে থাকে। ডান হাতে নিজেই নিজের মাথার চুল টেনে ধরে। হঠাৎই আবারও মায়রার মুখ শক্ত হাতে চেপে রাগান্বিত স্বরে বলে, এই স্টুপিড গার্ল, তুমি কি গরু? এসব অখাদ্য খেতে রুচিতে বাঁধে না? ইরফানের কণ্ঠে রাগের পাশাপাশি কিছুটা বিস্ময় মিশে আছে। মায়রা মাথা নিচু করে বিড়বিড় করে, নিজে গন্ডার হয়ে আমায় গরু বলছে। ইরফান মায়রার হাত থেকে আত খাওয়া করলাটা নিয়ে জানালা দিয়ে ফেলে দেয়। মায়রা মাথা তুলে বলে, ওটা ফেললেন কেন? আমার করলা খেতে ভালো লাগে। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, তা তো লাগবেই, গরুদের এসবই ভালো লাগে, স্টুপিড। মায়রা তার দু হাত দিয়ে ইরফানের হাত তার পেট থেকে সরাতে চায়। ইরফান কে বলে, স্টুপিড গার্ল, চুপচাপ থাকো, নয়তো থাপড়ে সব দাঁত ফেলবো। মায়রা অসহায় চোখে ইরফানের দিকে তাকিয়ে বলে, হাত সরান, আমার পেট ফেটে গেল। ইরফান মায়রাকে ছেড়ে দূরে সরে দাঁড়ায়। মায়রা তার পেটে হাত বুলিয়ে ঘর থেকে যেতে দিলে ইরফান মায়রার বাহু টেনে অত্যন্ত কঠোর স্বরে বলে, আর একবার যদি এসব অখাদ্য খেতে দেখেছি তবে বেহিসাবি থাপ্পড় পড়বে এই দুই গালে, স্টুপিড। মায়রা মাথা নিচু করে মুখ বাঁকায়। তার পছন্দের খাবার সে খাবে। অসহ্য লোক একটা। তার জীবনটা কেমন বন্দি বন্দি লাগে ইদানিং। হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে। ইরফান মায়রার হাত ছেড়ে ওয়াশরুমে চলে যায়। মায়রা ইরফানকে ভেঙচি কেটে দৌড়ে বেরিয়ে যায়। মায়রা ডাইনিং টেবিলের চেয়ারে বসে ফুচকা খাওয়ায় ব্যস্ত। পুরো প্যাকেট টেবিলের উপর রাখা। বাটিতে কিছু অংশ নিয়ে মনোযোগ দিয়ে খাচ্ছে মেয়েটা। চেয়ারের উপর দু পা তুলে ভাঁজ করে বসেছে। প্রায় অর্ধেকের একটু পরিমাণ খাওয়া শেষ। একটা বাটিতে কাঁচামরিচ এনেছে। ফুচকা সাজিয়ে তার উপর একটা কাঁচামরিচ দিয়ে খায়। একদম ঝাল ছিল না এগুলো, তাই এই বুদ্ধি করেছে। চোখ মুখ লাল হয়ে গিয়েছে। চোখ থেকে এক ফোঁটা পানিও পড়ছে। তবুও মুখের এক্সপ্রেশনে বোঝা যাচ্ছে সে বেশ তৃপ্তি করেই খাচ্ছে। মায়রার কথা হলো, ঝাল খাবে, চোখ দিয়ে পানি পড়বে, চোখ মুখ লাল হবে, এটাই তো মজা, নয়তো ঝাল খেয়ে লাভ আছে? খাওয়ার মাঝে হঠাৎই সামনে চোখ পড়লে দেখে ইরফান তার সামনে দাঁড়িয়ে রেগে তাকিয়ে আছে তার দিকে। মায়রার ফুচকা চিবানো অফ হয়ে যায়। অসহায় চোখ মুখে তাকায় ইরফানের দিকে। আবার কি করলো? মেয়েটার মাথা নিচু করে মুখের ফুচকা গিলে নিল। আর চোখে ইরফানের দিকে তাকালে দেখলো এখনো সেইভাবেই চেয়ে আছে। এইবার মায়রার গড়াগড়ি করে কাঁদতে ইচ্ছে করছে। এই লোকটা একটু শান্তি দিচ্ছে না তাকে। ভাবনার মাঝে ইরফান এগিয়ে এসে ফুচকার প্যাকেটটা নিয়ে বাইরে যেতে নেয়। মায়রা চোখ বড় বড় করে তাকায়। দ্রুত চেয়ার থেকে নেমে ইরফানের হাত টেনে ধরে। ইরফান রেগে পিছে ফিরে তাকায়। মায়রা ইনোসেন্ট মুখে নাক টেনে বলে, প্লিজ দিয়ে দিন, ফুচকাগুলো আমায়। কোথায় নিয়ে যাচ্ছেন এগুলো? ইরফান রেগে বা হাতে মায়রাকে টেনে তার সামনে দাঁড় করিয়ে দাঁতে দাঁত চেপে বলে, এগুলো সব খাবে? মায়রা আমতা আমতা করে বলে, আমি। ইরফান রেগে বলে, তুমি স্টুপিড গরু। মায়রা মাথা নিচু করে রেগে বলে, একদম আমাকে গরু বলবেন না। পেছন থেকে শুদ্ধ বলে, কিরে, তোরা আবার মারামারি করছিস নাকি? ইরফান বিরক্ত চোখে তাকায় গেটের দিকে। মায়রাও পিছু ফিরে তাকায়। শুদ্ধকে মায়রা ইরফানের সুবাদে চিনেছে। আগে শুদ্ধ শহর থেকে গ্রামে আসলে বাড়িতে আসতো না, তাই আগে শুদ্ধকে চিনত না। ইরফান মায়রাকে ছেড়ে
হাতের প্যাকেট শুদ্ধর হাতে দিয়ে বলে, ফেলে দিয়ে আয় এগুলো। মায়েরা শব্দ করে বলে ওঠে, না ভাইয়া, ফেলবেন না প্লিজ। শুদ্ধ ভুরু কুচকে চেয়ে আছে, এটা তো দোকানদারের সম্পদ। ইরফানের হাতে কেন বুঝলো না। ইরফান রেগে মায়রার হাত ধরে টেনে তার ঘরের দিকে নিয়ে যায়। মায়রা নিজেকে ছাড়াতে চায়, তবে ইরফানের সাথে পারে না। পিছু ফিরে বলে, ভাইয়া প্লিজ, এগুলো ফেলবেন না, আমার হার্ট এগুলো। শুদ্ধ হেসে ফেলল। মেয়েদের হার্ট ফুচকা, ইন্টারেস্টিং। রান্নাঘর থেকে শুদ্ধর মা বেরিয়ে এসে ছেলেকে দেখে বলে, তুই আবার কোথা থেকে ফুচকা আনলি? শুদ্ধ এগিয়ে এসে প্যাকেটটা টেবিলের উপর রেখে বলে, আমি আনিনি মা, ইরফানের বউ খাচ্ছিল হয়তো, তাই ইরফান ফেলে দিতে বলল আমাকে। শুদ্ধর মা ভুরু কুচকে বলে, ইরফানই তো এসব এনেছে, ফেলতে বলবে কেন? এরপর প্যাকেটটার দিকে নজর পড়লে অবাক হয়ে বলে, মেয়েটা এতগুলো খেয়ে নিয়েছে, ওর পেটে কুলোবে না তো? কেমন পাগল মেয়ে দেখ। শুদ্ধ ভুরু কুচকালো। ইরফানই কিনেছে, আবার ইরফানই ফেলতে বলছে। কিছু একটা ভেবে শব্দ করে হেসে ফেলল। শুদ্ধর মা ভুরু কুচকে বলে, হাসছিস কেন? শুদ্ধ তার মাকে জড়িয়ে ধরে বলে, এবার তোমাকে নিয়ে যাব সাথে, ছেলের সাথে একটু শহরে থাকার অভ্যাস করো। এ তো পারবো না, এত কিছু জানি না। ইরফানের বইয়ের এক্সাম শেষ হলে তুমিও যাবে, আমি নিয়ে যাব, এটাই ফাইনাল। আমার শহরে দম বন্ধ লাগে বাপ। শুদ্ধ কিছু একটা বলবে ভেবে বলল, আচ্ছা, শহরে তোমার জন্য একটা ছোট্ট গ্রাম বানাবো, হবে না? শুদ্ধর মা হেসে ফেলল শুদ্ধর কথায়, গালে হাত দিয়ে বলল, হাত মুখ ধুয়ে ইরফানকে নিয়ে খেতে আয়। মায়েরা শুদ্ধর মায়ের ঘরে বসে আছে। তখন ইরফান তাকে ঘরে নিয়ে গিয়ে বইয়ের মাঝখানে বসিয়ে রেখেছিল। একটু এদিক ওদিক তাকালে রাম ধমক দিয়েছে। তার একটু ইচ্ছে নেই ওই লোকের সাথে থাকার। শুদ্ধর মা মায়রার পাশে বসে বলে, যা গিয়ে শুয়ে পড়। মায়রা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, ও খালাম্মা, সরি সরি ফুপি, আমাকে তোমার সাথেই থাকতে দাও, তুমি তো একাই থাকো। তোমার ভাতিজা আমার সহ্য করতে পারে না। এক মিনিট, তোমার ভাতিজা আমাকে ও ঘরে থাকার ব্যাপারে মানবে না। লাস্ট লাইনটা বলার সময় মেয়েটার মুখে ব্যাপক হাসি মিশেছিল। শুদ্ধের মা হেসে বললেন, আমি মানিয়ে রেখে আসবো, আয় আমার সাথে। মায়েরার মুখটা আবারও ভোঁতা হয়ে যায়। ওই লোকের সাথে এক ঘরে থাকবে, কিভাবে সম্ভব? শুদ্ধর মা মিটিমিটি হাসছে। এদের সম্পর্ক কেমন সেটা খুব ভালোই জানেন। স্বামী স্ত্রী এভাবে আলাদা থাকলে সম্পর্ক কি স্বাভাবিক হয়? একসাথে থাকলে না হয় ধীরে ধীরে দুজন দুজনকে মানবে। মায়েরার হাত ধরে টেনে বিছানা থেকে নামলো। এরপর ইরফানের ঘরের সামনে গিয়ে ডাকে, ইরফান। ইরফান দরজা খুলে বলে, কিছু বলবে ফুপি? শুদ্ধের মা হেসে বলে, তোর বউকে রাখ। কথাটা বলে তার ঘরে চলে যায়। মায়েরা কাদো কাদো মুখ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মেঝেতে পায়ের নখ খুঁড়ছে। এই লোকের সাথে থাকতে হবে জানলে বাসাতেই ঢুকতো না, তার কোনো এক বান্ধবীর বাড়ি গিয়ে থাকতো। ইরফান গম্ভীর মুখভয়ে মায়রার দিকে চেয়ে থাকে কিছুক্ষণ। এরপর মায়রার পাশ কাটিয়ে ঘরের বাইরে বেরিয়ে যায়। মায়রা পিছু ফিরে দেখল এই ঘর সোজা শুদ্ধর ঘরের দিকে যেতে। দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। বুঝল শুদ্ধর সাথে থাকবে বলে বেরিয়েছে। এরপর সেও ঘরের ভেতরে যায়। এদিকে ইরফান শুদ্ধর ঘর পাস করে বাকি যে 3টা রুম আছে সবগুলো সামনে যায়। প্রতিটা ঘরে তালা লাগানো। মেজাজ বিগড়ে গেল। এই কাজ যে শুদ্ধর খুব ভালো করেই বুঝলো। পিছিয়ে এসে শুদ্ধর দরজার সামনে দাঁড়ায়। গম্ভীর গলায় দাঁতের দাঁত চেপে বলে, শুদ্ধ, ওপেন দ্য ডোর। ভেতর থেকে শুদ্ধ শুয়ে শুয়ে ফোন চালায় আর মিটিমিটি হাসে। ইরফান দরজার ওপাশ থেকে কোনো সাড়া পায় না। বুঝলো এই বেয়াদবটাকে বলে লাভ নেই। রেগে দরজায় একটা পাঁচ মারে। চরম বিরক্তির শ্বাস ফেলে ধূপধাপ পা ফেলে নিজের ঘরে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মায়েরা ওয়াশরুম থেকে বেরিয়ে ইরফানকে এভাবে ঠাস করে দরজা লাগাতে দেখে কেঁপে ওঠে। চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। অতঃপর শুকনো মুখে বলে, আপনি এখানে আসলেন কেন? আমি আপনার সাথে থাকতে চাই না, প্লিজ আপনি যান। ইরফান ঝড়ের বেগে মায়রাকে ওয়াশরুমের দরজার সাথে চেপে দাঁতের দাঁত পিষিয়ে শক্ত গলায় বলে, জাস্ট একটা কথা বললে এই মুখ আজ রাতে নিজ হাতে সেলাই করব আমি, স্টুপিড। মায়রা ভীত চোখে তাকায়। ইরফানের বাদামি চোখের মনিতে যেন অগ্নিশিখা জ্বলছে। চোয়াল শক্ত হয়ে আছে ছেলেটার। মাথার ঘাড় সমান ঝাঁকড়া চুলগুলোর কিছু অংশ কিছুটা কপাল ছুঁয়েছে, যেটা মায়রার ভীষণ বিরক্ত লাগলো। ইচ্ছে করলো টেনে সব চুল ছিঁড়ে ফেলতে। মায়রা ইরফানের চোখের দিকে তাকালে দেখে ইরফান গম্ভীর চোখে তার দিকে চেয়ে আছে। মায়রার কেমন অদ্ভুত লাগে। এই লোক এত অস্বাভাবিক কেন? এমন চোখ সে এর আগে ছানি পড়া লোকের দেখেছিল,
কিন্তু এই লোকের চোখে তো ছানি পড়েনি, তবুও কেমন বিলায়ের মতো চোখ, আর চুলগুলোর কথা তো বাদই দিল। মায়েরা মনে মনে প্রতিজ্ঞা করলো এই চুল সে কেটেই ছাড়বে, এর বিনিময়ে 10টা থাপ্পড় খেলেও ভালো, তাও এই লোকটাকে মানুষ বানিয়ে ছাড়বে। ইরফান মায়রাকে হাবার মতো তার দিকে তাকিয়ে থাকতে দেখে বিরক্ত হয়ে ধমকে বলে ওঠে, হোয়াট? মায়রা কিছুটা কেঁপে উঠে ঢোক গিলে চোখ নামিয়ে নেয়, মিনমিন করে বলে, দূরে সরুন প্লিজ, কথা বলবো না। ইরফান শান্ত চোখে তাকায়, মায়রাকে ছেড়ে লম্বা শ্বাস ফেলে এরপর বিছানায় গিয়ে শটান হয়ে শুয়ে পড়ে। মায়রা স্বস্তির নিঃশ্বাস ফেলে। লোকটা হুটহাট তাকে চেপে ধরে। মায়রা বিরক্ত, বুঝলো না বিরক্ত কার উপর, লোকটার উপর নাকি তার অদ্ভুত অনুভূতির উপর। বারবারই হাই তুলছে। সে ঘুমাবে কোথায়? বিছানায় তাকালে দেখলো অপর পাশে ফাঁকা। ইরফান এক সাইডে ছুঁয়েছে, চোখের উপর ডান হাত রাখা। মায়েরা অসহায় চোখে কিছুক্ষণ চেয়ে ধীর পায়ে এগিয়ে গেল। সে না ঘুমিয়ে কোথায় থাকবে? নিচে থাকা যাবে না, তার ঠান্ডা লাগে। কিন্তু এই লোকটার পাশে থাকবে যদি ঘুমের মাঝে এই লোকটা তাকে তুলে ছুঁড়ে ফেলে? ঘুমের চোটে তাকাতে পারছে না, ভাবনা রেখে ধীরে ধীরে বিছানার কোনায় উল্টো হয়ে শুয়ে পড়ল। জীবনে কোনো ছেলের সাথে থাকেনি, আজ কিভাবে স্বাভাবিক হয়ে থাকবে সে বোধহয় পারবে না। আর একটু চেপে যায় কোনার দিকে, চাপতে চাপতে ঠাস করে খাট থেকে পড়তে নিলেই ইরফান মায়রাকে টেনে রাগান্বিত স্বরে বলে, স্টুপিড, সাপের খেলা দেখাতে এসেছো? চলবে ইনশাআল্লাহ।